আজকে তোমরা শুনতে চলেছ ভৌতিক কথা পডকাস্টের 143 নম্বর এপিসোড। আর এই এপিসোডে তোমাদের সঙ্গে রয়েছে পূজা। পূজা কিছু দিন আগে গোয়াতে যাওয়ার একটা ট্রিপ প্ল্যান করেছিল এবং সেখানে গিয়ে সে একটা প্রাইভেট বাড়ি, যাকে বলে মানে নিজস্ব বাড়ি, একটা অ্যাপের মাধ্যমে বুক করেছিল। এবং সেই বাড়িতে গিয়ে সে এমন কিছু ফেস করে যেগুলো আমার কাছে খুব ক্রিপি লেগেছে এবং তোমাদের কাছেও আশা করছি তেমনই লাগবে। পূজা সেখানে মাঝে মধ্যেই পচা রক্তের গন্ধ পেত এবং সেই রক্তের গন্ধটা দিন দিন বেড়ে যেত। এমন কিছু কিছু ঘটনা আজকে তোমরা শুনতে চলেছ, যেগুলো শুনে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি পূজার কাছে যাব। তবে তার আগে তোমরা সিট বেল্ট বেঁধে নাও, চুপটি করে বসে পড়ো, কানে হেডফোনটা টুক করে গুঁজে নাও। চলো এবার আমরা শুরু করে দিই আজকের আরও একটি নতুন হরার পডকাস্ট। হ্যালো পূজা। হাই অমিত দা, কেমন আছো? হ্যালো হ্যালো, তুমি কেমন আছো বলো? আমি তো ভালোই আছি। আমিও ভালোই আছি, চলছে। আচ্ছা, ঝড়ের খবর বলো তোমাদের ওদিককার, মানে ঝড়টা হয়েছিল? ঝড় হয়নি, আমি তো অ্যাকচুয়ালি পুনেতে থাকি, এদিকে কিছুই হয়নি, না ঝড় না বৃষ্টি, নাথিং। ওকে। তো কলকাতাতে হয়েছে অনেক। হ্যাঁ, কলকাতার সাউথ কলকাতাতে একদম পুরো মানে শেষ জায়গা বল। হ্যাঁ, আমার বন্ধু বান্ধবরা বলছিল যে লাইক ঘরে প্রচুর জল ঢুকে গেছে, মানে অনেক অনেক কিছুই ইস্যুস হয়েছে আর কি এদিকে। হুম। তো পূজা, তোমার সাথে যেটা আমার কথা হলো স্টোরি নিয়ে, সেটা হচ্ছে তুমি গোয়াতে কোনো একটা ট্রিপে গিয়েছিলে, সেখানে গিয়ে কোনো একটা হোটেল বুক করেছিলে এবং সেই হোটেলে যাওয়ার পর থেকে তোমার সাথে বিভিন্ন ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটি যেগুলো হয় সেগুলো হচ্ছিল, তাই তো? হ্যাঁ, কিছু কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়েছে আমাদের সাথে ওখানে, তো সেই ব্যাপারেই ঘটনাটা। ওকে, তুমি তাহলে প্রপার শুরু করো, কবে গিয়েছিলে এবং কতদিনের ট্রিপ ছিল, এইসব বিষয়গুলো যেগুলো লোকের যাতে বুঝতে সুবিধা হয়। ওকে। হ্যাঁ, একদম। আমি একটু মানে প্রথম থেকেই বলছি যাতে ব্যাপারটা অনেকটা ক্লিয়ারলি বোঝা যায়। তো প্রথমত তো আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই আমাকে এই অপরচুনিটি দেওয়ার জন্য, এখানে আমার ঘটনাটা শেয়ার করতে পারছি আমি সবাইকে। থ্যাংক ইউ ফর দ্যাট। আর তোমার ভয়েস আমার খুব ভালো লাগে, আর স্পেশালি তোমার এই হ্যালো বন্ধুরা ব্যাপারটা আমার ভীষণই ভালো লাগে। ইটস রিয়েলি নাইস। ঠিক আছে, আমি শুরু করছি আর বেশি কথা না বাড়িয়ে। তো এই ঘটনাটা ঘটেছিল 2023-এর সেপ্টেম্বরের ফার্স্টের দিকে, মানে সেপ্টেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে আমরা প্ল্যান করি। অ্যাকচুয়ালি প্ল্যানটা আমি আর আমার বৌদির ছিল। তো আমার বৌদি থাকে কলকাতাতে, তো আমার দাদা অ্যাকচুয়ালি অনেকটা হাই র্যাঙ্কে কাজ করে, তো ওকে খুব একটা টাইম দিতে পারে না। তো ও আমাকে বলে যে চল ঘুরতে যাই কোথাও, তুই আর আমি, তুই তো ওয়ার্ক ফ্রম হোমই করছিস, আমার তখন অ্যাকচুয়ালি ওয়ার্ক ফ্রম হোম চলছিল। তো আমি আইটিতে আছি অ্যাকচুয়ালি, আর গত 7 বছর ধরে পুনেতে আছি কাজের পারপাসে, বাট নেটিভ আমার কলকাতাতেই। তো আমি বৌদিকে বলি যে তুই তাহলে এক কাজ কর, তুই পুনেতে চলে আয়, পুনের আশেপাশে একটু ঘুরে তারপরে আমি তোকে মুম্বাই নিয়ে যাবো, মুম্বাইতে 2-3 দিন ঘুরে আমরা তারপরে গোয়াতে যাবো। তো বললো ঠিক আছে। আমাদের মোটামুটি প্ল্যান ছিল টোটাল 20 দিনের, মানে পুনে মুম্বাই গোয়া সব মিলিয়ে 20 দিনের, গোয়াতে স্পেসিফিক্যালি 15 দিনের প্ল্যান ছিল। তো আমরা ট্রিপ স্টার্ট করি, মুম্বাই থেকে বলা শুরু করছি। আমার ফার্স্ট মুম্বাই যাই, মুম্বাইতে 2-3 দিন আমরা ঘোরার পরে আমরা অ্যাকচুয়ালি মাডগাঁও টু গোয়া কোঙ্কন এক্সপ্রেস বুক করেছিলাম। তো ওটাতে ভিস্টাডোম কোচ বুক করেছিলাম, যেটা হলো মানে পুরো বড় বড় কাচের মানে ডোর থাকে, উইন্ডো থাকে, যেটা দিয়ে তুমি পুরো সবকিছু দেখতে পারো। ইভেন ওপরেও খোলা থাকে ইন দ্য সেন্স কাচের থাকে, যাতে মানে ভিজিবল হয় ব্যাপারটা। আর ওটা খুব মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স। আমি সবাইকে বলবো যে এক্সপিরিয়েন্সটা লাইফ টাইমে একবার করার জন্য, মুম্বাই থেকে গোয়ার কোঙ্কন রেলওয়ে দিয়ে, বিকজ প্রচুর টানেলস পরে আর চারিদিকের দৃশ্য খুবই ভালো। স্পেশালি বর্ষাকালে তো ভীষণই ভালো, মানে সুন্দর ব্যাপারটা। অ্যাকচুয়ালি রাত্রিবেলা আমরা মুম্বাইতে যেদিন ছিলাম সেদিন আমাদের ঘুম টুম সেভাবে হয়নি, আমরা গল্প করেই কাটিয়ে দিয়েছি। তারপরে ট্রেন ছিল 5টার সময় সকালবেলা, তো রাত্রিরে একেবারেই ঘুমোইনি, সকালে পুরোটা আমাদের জার্নি চলেছে। ভোর 5টার ট্রেনটা আমাদের পৌঁছেছে মাডগাঁওতে 5:30 নাগাদ। তো আমাদের প্ল্যান ছিল যে স্কুটি করেই ঘুরবো আমরা, আর আমরা মাডগাঁওতে নেমে অ্যাকচুয়ালি স্কুটি নিয়ে নিই একটা।
আর যেহেতু আমরা প্রচুর টায়ার্ড থাকবো, আমরা আগে থেকেই জানতাম যে অনেকক্ষণের জার্নি আর পুরো মানে বসে বসে জার্নি, তো আমাদের ঘুমও হবে না। তো আমরা ঠিক করি যে ওইখানেই থেকে যাব, মানে আশেপাশে স্টেশনের, আর যেখান থেকে বিচ অ্যাক্সেসও একটু কাছাকাছি হবে, যেরকম বেনালিম বিচ, কোলবা বিচ, এগুলো মাটগাঁওয়ের একটু কাছাকাছি থাকে। তো ওরকম একটা জায়গায় আমরা এয়ারবিএনবি বুক করি অ্যাকচুয়ালি। তো আমাদের যেহেতু 15 দিনের প্ল্যান ছিল, আমি আগেই বললাম, তো সেই জন্য আমি চেষ্টা করেছিলাম যে একটু বাজেটেই ব্যাপারটা আর কি, যাতে যতটা কস্ট কাটিং সম্ভব আমরা করার ট্রাই করেছিলাম অ্যাকচুয়ালি। তো এবার ওই এয়ারবিএনবিটার যে আর কি কেয়ারটেকার, সে আমাদের কন্ট্যাক্ট করেছিল যখন আমরা ট্রেনেই থাকি, আর আমাদেরকে অ্যাড্রেস সবকিছু পাঠিয়ে দিয়েছিল, যে অ্যাড্রেস, লোকেশন, এইসব। আমরা স্কুটি করে ডাইরেক্ট ওখানে যাই। আমাদের 5:30টায় ট্রেনটা পৌঁছোয় মাটগাঁওতে, তারপরে আমাদের ওখানে পৌঁছতে 6টা মতো বাজে, তখন একটু অন্ধকার অন্ধকার হয়ে এসছে। আচ্ছা, আমরা লোকেশনটা মোটামুটি করে আমরা চলে যাই ওখানে। গিয়ে এবার আমরা যখন ঢুকতে যাব, মানে স্কুটি করে ঢুকছি যখন, ওখানে একটা বড় উঠোন মতো ছিল। ফার্স্ট অফ অল বাংলোটা একটা মানে ভীষণ পুরনো একটা বাংলো, মানে হয়তো 100 বছর পুরনো বাংলো। আমি তোমাকে ছবিটাও একদিন শেয়ার করেছি, তুমি দেখতে পারো। তো ওইটায় সামনের দিকটাতে অনেকটা উঠোন মতো ছিল, একটা দালান মতো ছিল অনেকটা জায়গা। ওইখান দিয়ে গিয়ে ডান দিকে পার্কিংটা ছিল। তো এবার আমার স্কুটিটা ঢুকিয়েছি, যেই আমরা স্লিপ কেটে পড়ি ওখানে, বিকজ ওখানে প্রচুর শ্যাওলা জমেছিল প্রচন্ড। তো মানে এটা নর্মালও হতে পারে, বাট ওরকম শ্যাওলাটাও হবে মানে আমি এক্সপেক্ট করিনি যে অত শ্যাওলা হবে। ইভেন আমরা হাঁটতেও পারছিলাম না, কোনো মতে স্কুটিটা দুজনে মিলে ধরে নিয়ে গিয়ে আমরা পার্কিং এ পার্ক করেছি। তারপরে আমাদের আমরা লাগেজ ইভেন বেশি নিয়ে যাইনি, বিকজ আমাদের স্কুটি করে ঘোরার প্ল্যান ছিল, তো বেশি লাগেজ আমরা নিয়ে যেতে পারিনি। তো ওনাকে দিয়ে দিলাম, আমাদের কেয়ারটেকার যে ছিল, আরেকটা ছেলেও ছিল, তার ছেলে অথবা কেউ একজন হবে, তাদেরকে আমাদের ব্যাগটা দিয়ে আমরা জাস্ট হেলমেট গুলো নিয়ে আর কি ওনার পেছন যাওয়া স্টার্ট করি। আর দেখছিলাম আর কি একটু আশপাশটা, বাংলোটার মানে বিশাল বড় বাংলো ছিল যেহেতু, মানে অনেক গাছগাছালি এসব ছিল। তো ওইগুলো আমরা দেখছিলাম। ততক্ষণে ডোর খুলে উনি আমাদের লাগেজ গুলো ভেতরে রেখে দিয়ে উনি ওনার দিকে চলে গেছে। তো বাংলোটার ডেসক্রিপশন আমি একটু দিয়ে দিই। ওটা 2টো রুমই ওরা অ্যাকচুয়ালি হোটেল পারপাসে বা মানে থাকার পারপাসে দেয় ওই অ্যাপ্লিকেশনটাতে। আর বাকি ওরা রাইটের দিকটাতে ওরা পুরো ওদের ফ্যামিলি নিয়ে থাকে, যে কেয়ারটেকার, তার মালিক নয়, কেয়ারটেকার তার ফ্যামিলি এরা থাকে। আর ডান দিকে আরেকটা ঘর আছে যেটা এয়ারবিএনবিতে দেয়, আর বাঁদিকে একদম লেফট মোস্ট কর্নারে একটা ঘর আছে যেটা এয়ারবিএনবিতে দেয়। তো তার মধ্যে আমাদের যে রুমটা বুক ছিল সেটা এসি ছিল, বাট উনি অ্যাকচুয়ালি আমাদেরকে ইনফর্ম করে যখন আমরা ট্রেনে ছিলাম যে এসিটা কাজ করছে না। তো মানে আমি একটু হই, বিকজ আমার একটু এসির দরকার হয়, আমার গরম একটু বেশি লাগে। আমার বৌদির একদমই গরম লাগে না, ও তো খুব হ্যাপি হয়ে গেছে, এসি খারাপ হয়ে গেছে, ভালোই হয়েছে। তো যাই হোক, আমি ভাবলাম যে তখন তো আমাদের কিছু করার নেই, যেটা বুকটা আছে সেখানেই যেতে হবে। হঠাৎ করে তো আমরা আর কিছু নতুন বুক করে আর যাবো না, তো আর একদিনের ব্যাপার, একটা রাতের ব্যাপার, সেই ভেবে আমরা আর কিছু ক্যান্সেল করিনি, ওখানেই যাই। তো রুমটা ছিল বিশাল বড় বড় দরজা, মানে বড় মানে অনেক বড়, মানে আমার হাইট হলো 5 ফুট 2 ইঞ্চি মতো, 2-3 ইঞ্চি। তো আমার ডাবলের আরো বেশি দরজাটা লম্বায়। আর 2টো দরজা ছিল বড় বড়, আর একটা দরজা খুলে উনি তালাটা খুলে আরেকটা দরজা ভেতর থেকে খুলেছিল। তারপরে উনি চলে গেছেন ঘরে, তারপরে আমরা দুজন মিলে গল্প করতে করতে ঘরটাতে ঢুকি। যেই মোমেন্টে আমরা রুমটাতে এন্টার করি, আর প্রচন্ড একটা মানে স্মেল, একটা আষ্টে গন্ধ আমাদের আসে। ওটা আর কি নর্মালি মাছের বাজারের গন্ধ, অথবা টু বি ভেরি স্পেসিফিক ওটা রক্তের গন্ধ। মানে রক্ত যখন মানে অনেকক্ষণ জমাট বেঁধে থাকে, বা মেয়েদের পিরিয়ড হলে মানে আমরা যদি প্যাডস অনেকদিন ধরে জমিয়ে রেখে দিই যেরকম গন্ধটা হয়, এক্স্যাক্ট স্পেসিফিক্যালি ওরকম গন্ধ, স্পেশালি রক্তের গন্ধ। তো আমি খুব কনফিউজ হয়ে যাই, মানে আমার তো একটু ভয় করে, গা ছমছম করে, বিকজ পুরো ঘরটা একটু অ্যান্টিক টাইপের ছিল। তো ঘরটা ডেসক্রিপশন আমি একটু দিয়ে দিই প্রথমেই। 2টো দরজা ছিল বড় বড়, যেটা আমি বললাম। ভেতরের দিকে ওই 2টো দরজার মাঝখানে একটা ডাবল বেড ছিল, আর ওই ডাবল বেডটা অ্যাকচুয়ালি শোয়ার, আর ওই ডাবল বেডটা ঠিক অপোজিটে একটা সিঙ্গেল ডিভান ছিল। আর সিঙ্গেল ডিভানটার সাথে গায়ে লাগানোই আরেকটা দরজা ছিল, যেটা পর্দা দিয়ে ঢাকা ছিল, যেটা খোলা ছিল না, যেটা আই থিঙ্ক আমরা অ্যাজিউম করেছিলাম যে ওটা কোনো স্টোর রুম টাইপের কিছু একটা হবে।
আর একটা কাবার্ডও ছিল ঘরের ভেতরে। আর বাদিকে একটা টি টেবিল টাইপের ছিল, যেটা খুব অ্যান্টিক টাইপের, পুরো ব্যাপারটাই অ্যান্টিক ছিল। আর তার সামনে একটা আয়না ছিল বড়, আর তার পাশে ছিল অ্যাটাচ বাথরুমটা। অ্যাটাচ বাথরুমটা যেটা ছিল সেইটা অনেকটা মডিফাইড ছিল, মানে মনে হয় রিসেন্টলি মডিফাইড করা হয়েছে ওটা, এরকম আমাদের মানে আমি ভাবি। মানে যেহেতু ভেতরটা অনেকটা অ্যান্টিক ছিল, সেই তুলনায় আর কি বাথরুমটা অনেকটা মডিফাইড ছিল। ওকে। তো এইটা হলো ভেতরের ডেসক্রিপশনটা। আর যে পাখাটা ছিল না, পাখাটা ছিল অনেক ওপরে, মানে সিলিংটা যেহেতু প্রচুর ওপরে ছিল, ওই ডান্ডা দিয়ে যে বড় একটা ডান্ডের মতো ঝোলে, তার সাথে ফ্যানটা ঘোরে, ওরকম টাইপের একটা ফ্যান ছিল। আর লাইট বলতে দুটোই লাইট ছিল, যেটা আমাদের বাল্ব টাইপের যে এখনকার যে লাইট গুলো হয় না, সেই রকম টিউব লাইট নয়, যেটা আমাদের বেডের ওপরে একটা ছিল, আর ওই ডিভানটার অপোজিটে ডিভানটার ওপরে একটা ছিল, এই দুটো লাইট ছিল। আচ্ছা। তো ওই গন্ধটা পাওয়াতে আমরা ডিসাইড করি যে একবার ওকে ফোন করি, কেয়ারটেকারটাকে, যে এরকম গন্ধ কেন বেরোচ্ছে, মানে কি ভালো করে পরিষ্কার করা হয়নি নাকি ইঁদুর ফিদুর মরে গেছে না কি হয়েছে, মানে আমরা কিছু বুঝতে পারিনি তখন। তো ওকে ফোন করেছি, ডেকেছি। ও বলছে না না, এখানে তো লোক ছিল, একটা কাপল ছিল, ওরা এই দুপুরবেলাতেই চেক আউট করে গেছে, তো এরকম গন্ধ তো মানে থাকা উচিত না, মানে আমি তো কিছু বুঝতে পারছি না। ও কিছু বুঝতে পারছে না, নাকি আমাদের তো মানে প্রচন্ড গন্ধ লাগছে। তো যাই হোক, তো বললো যে আমি রুম ফ্রেশনার দিচ্ছি, তো রুম ফ্রেশনার দিয়ে গেল একটা, তো ওটা পুরো ঘরে ছড়ানো হলো। আর আমি পারফিউমও নিয়ে গেছিলাম, অনেক পারফিউম, ডিওড্রেন্ট যা ছিল আমার কাছে সব বের করে পর্দায়, চাদরে, যেখানে পেরেছি সেখানে ছড়িয়ে দিয়েছি। তো গন্ধটা অনেকটা মিনিমাইজ হয়ে গেছিল। তারপরে আমরা ডিসাইড করি যে তাহলে আমরা বিচে ঘুরে আসি। আর তখন টায়ার্ডও ছিলাম, বাট স্টিল আমরা গোয়া এসছি, তো বিচে তো যাবোই ফার্স্টে, এরকম একটা ব্যাপার চলছিল ভেতরে। তো আমাদের কাছাকাছি ছিল, বেনালিং বিচটা কাছাকাছি ছিল, মোটামুটি 10-15 মিনিটের ডিস্টেন্স ছিল। ওখানে যাই আমরা, স্কুটিটা নিয়ে আবার সেই ধরে ধরে বেরোই, বিকজ প্রচন্ড শ্যাওলা, ওখানে হাঁটাও যাচ্ছিল না। ধরে ধরে স্কুটিটা নিয়ে বাইরে অব্দি বেরোই, তারপর ওখান থেকে আমরা যাই। এখানে বিচে অনেকটা টাইম কাটাই, তারপরে মানে বিয়ার খাই, একটু মজা টজা করি ওখানে, বিচে বসে থাকি কিছুক্ষণ। তারপরে মোটামুটি 9টা-9:30 নাগাদ রাত্রিবেলা আমরা ফিরি ঘরে। তো ঘরে ফিরে আমরা কিন্তু রুম ফ্রেশনার, ডিও সবকিছু ছড়িয়ে রেখে, বেরোনোর আগেও ছড়িয়ে তারপর বেরিয়েছিলাম আমরা, যাতে এই গন্ধটা অনেকটা চলে যায় আমরা আস্তে আস্তে। এবার যেই আমরা রুমটা খুলে ঢুকি না, তালাটা খুলে, ওই যে গন্ধটা ছিল আষ্টে গন্ধটা রক্তের, ওটা মানে 5 টাইমস হয়ে যায়, মানে অনেকটা ইন্টেন্স হয়ে যায় গন্ধটা, মানে যেটা কি বলবো, হ্যাঁ যেটা আগে ছিল সেটার থেকে অনেক বেশি। তো এবার মানে আমরা দুজনের দিকে তাকাই, মানে আমি তো অ্যাকচুয়ালি ভয় লাগছে তখন। আর ভ্যাপসা একটা গরম ভেতরে, মানে বাইরেটা যতটা ভালো হাওয়া দিচ্ছে, একটা সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে, ভেতরে ওরকম একটা গুমোট একটা বিচ্ছিরি গরম ছিল ঘরটার। এবার আমার একটু ভয় লাগে, গাটাও ভারী ভারী হয়ে যায়, আর ভীষণ গা ছমছম করে, ঠিক আছে, যেটা নর্মালি হয় না, যেটা নর্মালি আমার কোনোদিনই হয়নি, ফার্স্ট টাইম আমার ওখানে গিয়ে এরকম ফিলিং এসছে। আর যেহেতু আমি মানে এই হরর স্টোরিজ, তারপর পডকাস্ট, এগুলো এত বেশি দেখি, তো মানে আমার মোটামুটি একটা ধারণা হয়ে গেছে যে এই গন্ধটা তো মানে একদমই ঠিক নয়, মানে কিছু একটা গন্ডগোল তো আছে শিওর। হ্যাঁ, তো আমি যেহেতু আমি বুক করেছি, আমি এবার বৌদিকে বেশি কিছু বলতে পারছি না, যে কি বলবো ওকে এইসব বলবো আবার ভয় পেয়ে যাবে, বাট ও বুঝতে পেরে গেছিল ব্যাপারটা, ঠিক আছে, মানে ও তো মানে বোঝে না তো এরকম না, এটা তো খুব মানে খুব স্বাভাবিক ব্যাপার। তো তারপরে আবার আমি সেই রুম ফ্রেশনার, সেন্ট যা ছিল আমার কাছে, পারফিউম, ডিও সব দিয়ে আমরা দরজা ফরজা খুলে দিই, যা ছিল, দুটো দরজা বড় বড়, দুটো দরজা খুলে দেওয়া হয়। কিছুক্ষণ পরে একটু কমে গন্ধটা। তারপরে আমার অ্যাকচুয়ালি প্রচন্ড গরম লাগছে, যেহেতু ভেতরটা বললাম ভীষণ একটা ভ্যাপসা গরম ছিল। আমি বললাম যে বৌদিকে বললাম যে আমি স্নান করতে যাচ্ছি, তুই বস থাক, বা তুই গল্প করে না। ও ফোনে কথা বলছিল অ্যাকচুয়ালি ওর বরের সাথে, মায়ের সাথে, এদের সাথে। তা আমি তখন ওকে বলি যে আমি স্নান করতে যাচ্ছি। স্নান করতে ঢুকেছি আমি, স্নান করতে ঢুকে না আমার মানে কিছুক্ষণ পরে, মানে আমার এত গরম লাগছিল, আমি অ্যাকচুয়ালি শ্যাম্পুও করছিলাম, মানে শ্যাম্পুও করে নিয়েছিলাম আমি। আর প্রচন্ড ভয় করছিল আমার, গা ছমছম করছে, বারবার আমি সিলিং এর দিকে তাকাচ্ছি, বাথরুমটার কোনার দিকে তাকাচ্ছি। আর ওই বাথরুমটাতে না একটা দরজা ছিল যেটা বন্ধ ছিল, ঠিক আছে, মানে মেন দরজাটা যেটা ছিল ওটা নয়, আরেকটা দরজা ছিল যেটা বন্ধ ছিল, ওই পাশে কি আছে আমি জানি না, ঠিক আছে।
তো বারবার মনে হচ্ছে কেউ আমাকে দেখছে বা কেউ আমাকে ফলো করছে, মানে কেউ আছে, সামথিং ইজ দেয়ার এখানে। তো বারবার আমি এটা করছি, বাট আমি অ্যাকচুয়ালি দেখতে পাইনি কিছু, বাট এরকম আমার ফিলিং হয়েছে ব্যাস। তারপরে আমি আর স্নান করতে করতে অ্যাকচুয়ালি আমি আমার বৌদি হঠাৎ করে টোকা মারে, কিরে বেরো, মানে জাস্ট 5 মিনিট হয়েছে আমি ঢুকেছি, মানে দরজায় টোকা মেরে মেরে বলছে কিরে কতক্ষণ স্নান করবি, বেরো এবার, এরকম। আমি বলছি দাঁড়া, আমি তো এক্ষুনি ঢুকলাম স্নান করতে, আমি এত তাড়াতাড়ি কি করে বেরোবো, 5 মিনিটও হয়নি আমি ঢুকেছি, আর তুই তো ফোনে কথা বলছিস, তুই বল না, তোর বরের সাথে কথা বল, এরকম বলছি। তারপরে আমি আবার আরো 5 মিনিট পরে আবার টোকা, দুটো তিনটে টোকা মেরে কিরে এরকম করে বলছে, বৌদির গলা, ঠিক আছে। আমি বলছি যে আরে বাবা কেন বিরক্ত করছিস আমাকে, আর 5 মিনিট দে, আমি বেরোচ্ছি, তুই একটু বস, কিছু দেখ ফেক ইয়েতে ফোনে, এরকম বলছি। বলে আমি স্নান টান করে বেরিয়েছি। এবার স্নান করে যে বেরিয়েছি না, বেরিয়ে দেখছি ঘরে রুমে কেউ নেই, মানে বৌদি নেই বসে, ঠিক আছে। এইবারে আমি দেখছি কথা বলার আওয়াজ, বাইরে থেকে ব্যালকনি একটা চাতাল মতো ছিল, ওখান থেকে আর কি বৌদির গলা আসছে। তো এবার আমি জামা কাপড় চেঞ্জ করে বেরিয়ে দেখছি বৌদি তখনও বরের সাথে কথা বলছে, ঠিক আছে। আচ্ছা, মানে ওদের কনফারেন্স কল চলছে। তো এবার আমি ভাবলাম যে থাকো, কথা বলুক আর ঘরে আসুক, তারপরে ওকে বলবো যে কি কেন আমাকে এত বিরক্ত করছিল, মাথা খারাপ করছিল আমার। তো এবার ও কথা বলে 10-15 মিনিট পর এসেছে। তো তখন আমি ওকে বলছি যে কে তুই আমাকে এত জ্বালাতন করছিলি কেন, আমাকে একটু শান্তিতে স্নানও করতে দিবি না, তুই নয় বরের সাথে কথা বলছিলি, আমার তো আর কেউ নেই কথা বলার, তা আমি না স্নান করছিলাম, তুই বিরক্ত হচ্ছিলি কেন। ও বলছে যে বিশ্বাস কর বোন, আমি নক করিও নি, আমি না তোকে বলেছি যে বেরো, আমি কেন বলতে যাবো, আমি জানি তুই স্নান করতে গেছিস, আমি কেন বিরক্ত করবো তোকে। আমি বলছি তুই ইয়ার্কি মারিস না, তুই তোর গলা আমি পরিষ্কার শুনেছি, তুই আমাকে নক করে বলেছিস যে কি বেরো, এতক্ষণ কেন, কতক্ষণ লাগে স্নান করতে। ও বলছে যে বিশ্বাস কর আমি বলিনি, আমি বললে তোকে বলি, তোর গা ছুঁয়ে বলছি আমি এসব, মায়ের দিব্যি বাবার দিব্যি এসব বলছে আমাকে। আমার তাও মানে মনে হচ্ছে যে ইয়ার্কি মারছে আমার সাথে, হয়তো যে মানে আমাকে ভয় দেখানো, মানে এমনি আমরা ভয় পেয়েছিলাম একটু, আমি এটা ভেবেছি। আর ইন দ্যাট টাইম, ওই মোমেন্টেই অ্যাকচুয়ালি সুইগি থেকে কল আসে, এটা আমি অ্যাকচুয়ালি মিস করেছি বলো। তো সুইগিতে আমি অর্ডার করেছিলাম স্নান করতে যাওয়ার আগেই, আমরা কিছু খাবো বলে। তো আমার বৌদি তখন বলেছিল যে এখানে তো মানে ব্যাপারটা ঠিক ভালো লাগছে না, এখানে কি মাছ মাংসটা খাওয়া ঠিক হবে, নইলে আমরা নিরামিষ কিছু খাই। আমি বলছি পাগল নাকি গোয়ায় এসে নিরামিষ খাবো, আমার গোয়ান থালি খেতে অ্যাকচুয়ালি খুব ভালো লাগে। তো আমি বলছিলাম আমি তো আমার জন্য ফিশ থালি অর্ডার করছি গোয়ান, তুই কি খাবি বল। ও আবার মাছ ফাছ খায় না, ওই বাঙালি ট্যাংরা মাছ কাতলা মাছ ছাড়াও আর কিছু খায় না। তো আমি বললাম তুই সুরমাই ট্রাই কর, বাংলা ট্রাই কর, অনেক কিছু বলছিলাম নাম। ও বলছে না আমি এসব মাছ খাই না, আমি নামও শুনিনি, তুই আমার জন্য চিকেন আর ভাত অর্ডার কর। তো এটা বলেছিল। তো সুইগিতে তখনই অর্ডার করেছিলাম স্নান করতে যাওয়ার আগে। তো বাইরে এসে এই কথাগুলো যখন বলছিলাম তখনই সুইগি থেকে কল আসে যে আমরা মানে লোকেশনটা ঠিক খুঁজে পাচ্ছি না, এক্সাক্ট লোকেশন তো দেওয়া যায় না, ও আর কি এদিক ওদিক একটু চলে গেছিল। তো ওকে আর কি বোঝাচ্ছিলাম যে এইভাবে আসো ওভাবে আসো, বলতে বলতে আমি কথা বলতে বেরিয়ে গিয়ে পার্সেলটা নিয়ে ঢুকেছি ঘরে আবার। তো ততক্ষণে ওই ঘটনাটা আমার মাথা থেকে বেরিয়ে গেছে, যে ওই টোকা মারার ঘটনাটা বা ও সত্যি কথা বলছে নাকি কি মানে কি ছিল, এইসব মাথা থেকে বেরিয়ে গেছে। খিদেও পেয়েছিল প্রচন্ড, তো খাওয়া স্টার্ট করেছি। ওই একটা টি টেবিল ছিল যেটা বললাম, ওখানেই বসে আমরা খেয়েছিলাম দুজনে। খেয়েটে এবার অনেকটা, যেহেতু ওরা কোয়ান্টিটি অনেকটা বেশি দেয় খাবারের, ভাত অনেকটা বেঁচে গেছিল, তারপরে মাছের কাটা, মাংসের হাড়, মাংস কিছুটা বেঁচে গেছিল, ওগুলো আমরা ওই প্লাস্টিকের কন্টেনার গুলো দিয়েছিল যে ওইগুলোর মধ্যে আমরা ভরে আর প্লাস্টিকের মধ্যে সব প্লাস্টিক গুলো ঢুকিয়ে সব বেঁধে আমরা, বৌদি বলে যে বাইরে রেখে দিই, এটা ঘরে রাখা ঠিক হবে না, ঘরটাও যদি বিশাল বড় ছিল ঘরেও রাখাই যেত, তাহলে এমনিতেই ঘরে বাজে গন্ধ, তারপরে এই সব রাখা উচিত নয়, বাইরে রাখছি, হ্যাঁ রেখে দে। তো বাইরে ঠিক ওই বলতে পারো দুটো দরজার মাঝখানে, মানে আমাদের যেখানে বেডটা ছিল তার ওইখানটাতেই বাইরে রেখেছে আর কি, যেখানে চাতালটা ছিল খাবারগুলো, মানে ওয়েস্টেড খাবারগুলো। তারপরে এসে আমরা জাস্ট এমনি একটু গল্প টল্প করছিলাম, ভাবলাম যে চল শুয়ে পড়ি। বাট ভয় তো আমার করেই যাচ্ছে, মানে গা ছমছম ব্যাপারটা আছে, গা ভারী ভারী লাগছে, একটা আনইজি ফিলিং, যেটা মনে হচ্ছে যে কিছু তো আছে, মানে খালি কর্নারের দিকে তাকাচ্ছি, ওই যে স্টোর রুমটা ছিল ওইটার দিকেও বারবার যাচ্ছে। আর একটু শ্যাবি টাইপের ছিল, মানে একটু নোংরা টাইপের পর্দা গুলো যেগুলো টানানো ছিল,
একটু ছেঁড়া ছেঁড়া, তারপর যে বেডশিট গুলো ছিল সেই মানে বেছানো ছিল সেটাও একটু নোংরা নোংরা টাইপের, মানে মানে পুরোনো পুরোনো, মানে ভীষণ পুরোনো টাইপের আর কি। তো যাই হোক, আমি বললাম যে চল গল্প করতে করতে ঘুমিয়ে পড়ি। আর যেহেতু আমার প্রচন্ড টায়ার্ড ছিলাম, চোখ ফোক তো এমনিও আমার টানছিল, তো আমি যেহেতু শ্যাম্পু করেছিলাম আমি বললাম, সেই জন্য আমাকে চুলটা খুলেই ঘুমোতে হতো, মানে আমার কাছে আর কোনো অপশন ছিল না চুলটা বেঁধে ঘুমো। চুলটা বেঁধে ঘুমোলে চুলটার 12টা বেজে যেত। তো এই ভেবে, তো এবার আমার বৌদি বলছে তুই যে কেন এইসব শ্যাম্পু ট্যাম্পু করতে গেলি, এমনি ঘরটা আমার কিছু ঠিক লাগছে না, তারপরে তুই শ্যাম্পু করে চুল ফুল খুলে ঘুমোবি, আমার টেনশন হচ্ছে। আমি বলছি যে তুই টেনশন করিস না, চল চুপচাপ আমরা দুজনেই টায়ার্ড আছি, ঘুমিয়ে পড়ি কোনো মতে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তাও মানে ভয়টা আর আমাদের মধ্যে এটা ইয়ে হয়েছিল, যাই হয়ে যাক না কেন ভয় পাই আমরা যতই, আমরা ডিসকাস করবো না ওটা নিয়ে, আজকে রাত্রিরে তো অ্যাটলিস্ট করবোই না, যা হবে আমরা কালকে সকালে ডিসকাস করবো। তো এই ভেবে আমরা চুপচাপ ছিলাম বেশি কিছু, বিকজ ডিসকাস করলে ব্যাপার ভয়টা আরো বেড়ে যায়, তাই না? তো ওই জন্য আমরা ডিসকাস করিনি, তা আমরা চুপচাপ শুয়ে গেছি। বাট আমার মনের মধ্যে অনেক কিছু চলছে, আমার উল্টো পাল্টা জিনিসপত্র, মানে সাইকিক জিনিসপত্র মাথায় ঘুরছে। আমার মনে হচ্ছে যে কেয়ারটেকারটা আছে সে তো আবার মানে লোকজনকে ডেকে এরকম খুনটুন করে, বিকজ রক্তের গন্ধটা বেরোচ্ছিল না, ওইটা আমাকে ভীষণ ক্লিক করে। আমার মনে হচ্ছে যে খুনটুন করে আমার স্টোর রুমটাতে রেখে দেয় না তো, এরকম আমার টেনশন হতো, মানে অদ্ভুত অদ্ভুত। তো আমি এই জন্য ইয়েতে ফোনটা খুলে, ফোনের নেট খুব একটা বেশি চলছিল না ওখানে, আমি ফেসবুকটা খুলে আমি ট্রাই করলাম চেক করার, যে ওই যে ভদ্রলোক ছিল তার ডিটেলসটা, মানে সে তার একটা প্রোফাইলও ছিল, বাট বেশি কিছু ডিটেলস ছিল না ওটার মধ্যে। আর এয়ারবিএনবিতেও আমি গিয়ে ওই বাড়িটার চেক করি, যে কমেন্টস গুলো হয়, ফিডব্যাক গুলো হয়, সেই ফিডব্যাক গুলো চেক করি। মানে সাংঘাতিক কিছু তো লেখা ছিল না, মানে সেরকম ভূত জাতীয় তো কিছু লেখা ছিল না ওখানে, তো বা মানে খুব বাজে এক্সপিরিয়েন্স এরকম কিছু লেখা ছিল না, মোটামুটি স্ট্যান্ডার্ড রিভিউজ ছিল সব। তাই বললাম যে থাক, তাহলে আমি একটু বেশি ভাবছি, ভুলভাল ভাবছি, থাক বলে আমি আবার ফোনটা রেখে, এবার হঠাৎ করে কি হয় ওই টাইমে, তখন বাজে কটা আমি বলছি 12:30 না 1:30 বাজে ওই টাইমটা। ততক্ষণ আমরা এই গল্প করছিলাম, এই ফেসবুক দেখছিলাম, এইসব করছিলাম। তারপরে 1:30 নাগাদ ওই যে আমরা বাইরে খাবারগুলো রেখে আসি না, সেইগুলো ওখান থেকে ভীষণ একটা আওয়াজ আসে, অদ্ভুত একটা আওয়াজ আসে। অদ্ভুত আওয়াজ মানে কিরকম আমি বলছি, মানে ধরো বেড়াল কুকুর এসে নিজেদের মধ্যে ঝগড়া করছে খাবারটা খাবে বলে, ওরকম যেরকম হয় না ওরকম, কোনো কুকুরের শব্দ বা বেড়ালের শব্দ কিন্তু পাইনি, বাট একটা হুলুস্থুলু টাইপ অফ শব্দ, যে এটা কিছু তো হচ্ছে মানে খাবারগুলো নিয়ে, এরকম টাইপ একটা শব্দ পাই আমরা। আর যেটা মোটামুটি 10 থেকে 15 মিনিট স্টে করে ওই আওয়াজ, মানে আওয়াজটা, হুলুস্থুলুর আওয়াজটা। তো এবার আমি বলছি কি রে বাইরে বেরিয়ে দেখবো, বৌদি বলছে একদম না, আমরা দরজা খুলবো না, যাই হয়ে যাক না কেন আমরা কোনোভাবেই দরজা খুলবো না। আমরা লাইট জ্বেলেই রেখেছিলাম, আমরা ঘুমানোর আগেও আমরা মানে এটা ঠিক করেছিলাম লাইট জ্বেলেই ঘুমাবো, লাইট অফ করার কোনো সিনই নেই এখানে। তো আমাদের দরজা খুলবো না। 15 মিনিট পর মোটামুটি ওই শব্দটা থেমে যায়, আমরা এটাই ভাবি যে হয়তো কুকুর এসেছিল খেয়ে টেয়ে চলে গেছে, এরকম কিছু হবে বলে তারপরে আমরা শুয়ে পড়ি। আর প্রচন্ড টায়ার্ড ছিলাম যেহেতু, মানে আমি তো চোখ ফোক লেগে আসছিল, ঘুমিয়ে পড়ি আমি। আর বৌদি একটু পরে ঘুমোয়, মানে ও আমাকে পরের দিন বলেছিল যে তুই তো ঘুমিয়ে পড়লি, আর আমি তো ও আর একটু পরে ঘুমোয় আমার। তারপর এবার আমি যখন গভীর ঘুমে, মোটামুটি আমি বলছি টাইমটা 3:30, 3:30, 4:45 এরম টাইম, 3:30 3:30 এরম হবে হয়তো। ওইরকম টাইমে আমার আর বৌদি দুজনেরই ঘুমটা প্রচন্ড ডিপ, ঠিক আছে, মানে আমরা এত ইজিলি মানে টুকটাক শব্দে তো একদমই উঠি না। তো এবার ঘুমোচ্ছি, হঠাৎ করে আমার মানে সাবকনশিয়াস মাইন্ডে, মানে যেরকম হয় না ঘুমটা হঠাৎ করে একটু ভেঙে গেল, তো মানে কিছু হলেও মনে হয় যেন স্বপ্ন দেখছি, আমি অন্য কিছু স্বপ্নও দেখছিলাম ইভেন হয়তো তখন। তো হঠাৎ করে আমার মনে হয় যে চুলটা ধরে কেউ টানছে আমার, ঠিক আছে, এরকম আমার একটা ফিলিং আসে। তাও আমি অত করি না, একটু চোখটা খুলে আবার ঘুমিয়ে পড়ি আর কি, এত বেশি ঘুমের মধ্যে ছিলাম। তারপরে জোরে একটা চুল টানার একটা ফিলিংস আসে আমার, জোরে চুলের মুঠি ধরে কেউ ঝাঁকিয়ে দিলে যেরকম হয় না, ওরকম একটা ফিলিংস। তারপরে আমি হুট করে চোখটা খুলে আর উঠে পড়ি, অর্ধেক উঠে পড়ি আর কি। আশেপাশে তাকাই ভয় ভয়, বাট কেউ ছিল না, মানে আমি কিছু দেখতে পাইনি।
ঠিক আছে, কিন্তু আমার ওই ফিলিংসটা হয়েছে, মানে চুলদের মুঠি ধরে যদি কেউ 4-5 বার নাড়িয়ে দেয় তোমার তো একটা সেন্স হবে, একটা স্কাল্পে একটা ব্যথা ব্যথা একটা ফিলিং আসবে। তো ওরকম আমার একটা ব্যথা ব্যথা করছিল, তো মানে আই ওয়াজ শিওর কে চুলের মুঠি ধরে তো নাড়ানো হয়েছে আর বেশ জোরে সেটা, ঠিক আছে। তো এবার তাও আমি ভাবলাম যে বৌদি দেখছি ঘুমোচ্ছে, মানে অঘরে ঘুমোচ্ছে নাক ডেকে প্রায়। বললাম যে ওকে এখন ডাকবো না, যা হয়েছে হয়েছে। ভয় তো পেয়েছি, প্রচন্ডই ভয় পেয়েছি। আমি বললাম যে চাদর টাদর মুড়ি দিয়ে, আমার একটা মানে ফিলিংস আছে যে ওই চাদর মুড়ি দিয়ে ঘুমলে হয়তো মানে কিছু হবে না, তো চাদর ফাদর একদম পুরো মুড়ি দিয়ে আমি আবার শুয়ে পড়ি, ঠিক আছে। জাস্ট 5 মিনিট থেকে 10 মিনিট, তখন ঘুমোইনি, 5-10 মিনিট, বিকজ ভয়টা চলছে না ভেতরে, তো ঘুম আসছে না তখন। তো 5 মিনিট থেকে 7 মিনিটের মধ্যে ওই যে স্টোর রুমটা আমরা যেটাকে ভেবেছিলাম স্টোর রুম, সেটা থেকে না অদ্ভুত আওয়াজ আসে, মানে খুব আস্তে আস্তে একটা মেয়ের আর একটা ছেলের কথা বলার আওয়াজ, মানে কনভারসেশন, রীতিমতো কনভারসেশনের আওয়াজ। বাট ওটা মানে অতটাও প্রমিনেন্ট না যে আমি মানে সেটা শোনা যাচ্ছে না, বাট মানে ফিস করে আওয়াজ আসছে, একটা মেয়ের আর একটা ছেলের, একদম শিওর, আমি পুরো ক্লিয়ারলি শুনেছি এটা। তো আর বেশ কিছুক্ষণ মানে আমি তারপরে মানে উঠে একটু মানে বেডটা থেকে নামার সাহস নেই আমার, বেডটার একটু সামনে গিয়ে যাতে ওই দরজাটার ওখানটা বুঝতে পারি, এরকম করে আমি একটু ট্রাই করেছিলাম, বাট ওই রকমই আওয়াজটা ছিল, ফিস করে গুনগুন 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 করে এরকম আওয়াজ। তারপরে আমি ভয় পেয়ে যাই, এবার আমি বৌদিকে ঢাকাতে শুরু করি, ওকে এই ওট, ও উঠছেই না, ও আমার মারার মতো ঘুমোচ্ছে। আমি বলছি সর্বনাশ, এর আবার কি হয়ে গেল, এবার যদি না ওঠে আমি কি করবো, আমি তো পুরো মানে ভীষণ টেনশনে তখন। তা ও উঠছেই না, এবারে কি হলো, আমি বললাম ধুর উঠছে না তো কি করবো, আমি আবার চাদর মুড়ি দিয়ে শোয়ার চেষ্টা করেছি, ঠিক আছে, শোয়ার চেষ্টা করেছি। আর তখনই ওই রুমটা থেকে, ওই যে স্টোর রুমটা ছিল ওখান থেকে টাক 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 এরকম একটা, মানে পুরো ভেতর থেকে কেউ টোকা মারছে এরকম আওয়াজ, ঠিক আছে। আমি তাও জোরে চোখ বন্ধ করে আছি, আমি ভাবছি চোখ খুললেই আমি কিছু দেখবো আর আমি হার্ট ফেল করে যাবো, আর আমার বৌদিও উঠছে না, আমি জানি না কি হবে, আমার সাথে মরে যাবো, আজকেই শেষ দিন আমার এরকম মনে হচ্ছিল একদম। তারপরে জাস্ট আর 2 মিনিট পরে আবার টাক 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 এরকম, না একটু জোরে হয়ে গেল আওয়াজটা, যে টাক টাক টাকটা হয়েছিল। তখন আমি উঠে পড়ে আমি ওকে ডাকতে আবার শুরু করি, ঠিক আছে। আর তখনই ওই দরজাটা, আর যে আমাদের রাইট হ্যান্ড সাইডে যে বড় দরজাটা ছিল মেন দরজা, ওই দুটো দরজায় একটা মানে ধরো 2 হাত দিয়ে যদি ধাক্কা মারা হয় যেরকম একটা আওয়াজ হবে, দাম করে একটা আওয়াজ, তো ওই দুটো দরজাতে দাম করে একটা আওয়াজ হয়। আর আমাদের বেডের ওপরে যে লাইটটা ছিল ওই লাইটটা দপ 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 করতে শুরু করে, ঠিক আছে, মানে ভোল্টেজ আপ ডাউন হলে যেটা হবে। বাট ওই অপোজিটের লাইটটা কিন্তু জ্বলছিল, ফ্যানও চলছিল ঠিকঠাক। যদি ভোল্টেজেরই ইস্যু হয় তাহলে তো সবকিছু একসাথেই আপ ডাউন করবে। বাট শুধুমাত্র আমাদের এই বেডের ওপরের লাইটটা ওরকম করছিল। এবার আমি ওকে লাথি মেরে ওকে তুলি, ও কোনো মতে করে উঠেছে, ও জানি না কেন এরকম অঘরে ঘুমোচ্ছিল, উঠে ও যেই উঠেছে না ওই দপদপটা বন্ধ হয়ে গেল জাস্ট, ঠিক আছে, ওই লাইটটা জ্বলতে শুরু করলো নর্মাল। তখন আমি ওকে বলি যে আমি প্রচন্ড ভয় পেয়ে আছি, আর আমি করতে করতে ওকে বলি ভয় পেয়ে কাঁপছি রীতিমতো। আমি বলছি যে আমার চুলের মুঠি ধরে কেউ টেনেছে, ওখান থেকে আওয়াজ আসছে, তুই গিয়ে ওখানে শোন, ওখানে আওয়াজ আসছে, আর এখানে লাইটটা দপদপ করছে, তুই ওঠাতেই একদম ঠিক হয়ে গেল। তো ও বলছে যে তুই এসব নিয়ে আমরা ডিসকাস করবো না এখন, তুই এক কাজ কর, ইউটিউবে কিছু একটা ভগবানের কিছু একটা চালা, লাইক হনুমান চালিসা বা এরকম কিছু চালা। তো আমরা ট্রাই করি, বাট ওই টাইমে একদম ডেড, মানে কোনো সিগন্যালই ছিল না ফোনে। আর একটা মাত্র ধরো ডাক ছিল যেটাতে কিছুই খুলছিল না, মানে ইউটিউবে কিছুই খুলছিল না, বাফার করে যাচ্ছে, ঘুরে যাচ্ছে, কিছু খুলছে না, ঠিক আছে। আমরা থেকে ওকে ফোন করবো, সেটারও মানে এনে কেয়ারটেকার থেকে ফোন করে আমরা ডাকবো, সেটাও ইভেন আমরা ঘরের ভেতর থেকে অ্যাটলিস্ট করতে পারবো না, আমাদের তাহলে উঠে বেরিয়ে করতে হবে রাত্রিবেলা। তখন বাজে মোটামুটি 4:15 যখন ও উঠেছে আর আমাদের এটা মানে কনভারসেশনটা হচ্ছে। তারপরে আমরা ঠিক করলাম যে ওর গুরুজি আছে একজন, ও গুরুজির নাম নিল, মনে মনে গুরুজিকে স্মরণ করছিল, আর আমি মহাদেবকে স্মরণ করছিলাম। করে পুরো মানে আমরা দুজনকে একদম জাপটে ধরে এরকম করে আমরা ভগবানের নাম নিয়ে গেছি, ঠিক আছে। আর একটা কথা আমি মিস করেছি, যে ওই টাইমটাতে না, যখন ওই আমার চুলের মুঠিটা মানে আমার মনে হলো চুলের মুঠি ধরে কেউ করছে না আছে, তখন যখন আমি উঠেছি না, ওই যে গন্ধটা, ওই গন্ধটা আবার 5 টাইমস হয়ে গেছিল, মানে প্রচন্ড ইন্টেন্স ছিল গন্ধটা, ঠিক আছে।
আচ্ছা। আর তারপরে আমরা যখন ভগবানের নাম নিতে স্টার্ট করি, আর মোটামুটি আমরা 1 ঘন্টা মোটামুটি ওই করেছি, চোখ বন্ধ করে ভগবানের নাম নিয়েছি, ঠিক আছে। আর ওই টাইমটা আমরা অন্য কিছু আর কিছু ফেস করিনি বা শুনিনি। তো তখন ওই গন্ধটা আস্তে 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 কমে, ইন্টেন্সিটিটা কমে যায়, ঠিক আছে। তারপরে যখন 5:30 পৌনে 6টা বাজে, তখন দেখছি ওই দরজার নিচ দিয়ে হালকা একটা মানে আলো ভালো আসছে। ওই টাইমে আমরা পারি না, আমরা ঘুমিয়ে পড়ি, দুজনকে জড়িয়ে আমরা জাস্ট ঘুমিয়ে পড়ি। আর তারপরে আমার ঘুমটা ভাঙে হলো 9টা 9:30টার সময় সকালবেলা। তো আমি ঘুম থেকে উঠেছি, লাইট চলছিল, দুটোই লাইট জ্বলছিল, আমি লাইটটা অফ করেছি। লাইটটা অফ করেই না দেখছি পুরো ঘরটা ঘুটঘুটে অন্ধকার, কোনো আলোই ঢোকে না ঘরটাতে। জাস্ট ওই দুটো দরজার ফাঁক দিয়ে দিয়ে একটু আলো ঢুকছে, আর ওই নিচ দিয়ে যেটুকু ফাঁক আছে ওইটা দিয়ে আলো ঢুকছে। তারপরে আমি ভয় পেয়ে আবার কোনো মতে দরজা খুলি আর কি। দরজা খুলে এই দরজাটা খুলি, রাইটের দিকের দরজাটা, তারপরে ওই দিকে গিয়ে ওই দিকের দরজাটাও খুলে দিই। তাহলে অনেকটা আলো আসছে তখন, আলো হাওয়া এসব আসছিল, অনেকটা ঠিক লাগলো যে আমাদের মনে হয় মানে যা ছিল কালকে রাতে প্রবলেম কেটে গেছে এবার। তাও ওই গন্ধটা কিন্তু ছিল, ওই আষ্টে গন্ধটা মানে স্টিল ছিল, হালকা, বেশি নয় বাট। বেরিয়ে আমি দেখছি, বেরিয়ে জাস্ট একটু আশপাশটা দেখছিলাম বৃষ্টি হয়েছে রাত্রিবেলা এরকম মনে হলো। আর দেখছি যে যেটা আমরা খাবার রেখে দিয়েছিলাম না রাত্রিবেলা বাইরে, ওটা কেউ নিয়ে যায়নি তখনো পর্যন্ত, কোনো কেয়ারটেকার বা কেউ তখনো পর্যন্ত কেউ নিয়ে যায়নি। দেখছি ওটা ইনট্যাক্ট আছে, ওটা কিছুই হয়নি। মানে কুকুর টুকুর যদি আসতো তাহলে তো প্যাকেটটা ছিঁড়তো বা বাটিগুলোকে ইয়ে করার ট্রাই করতো, খোলার ট্রাই করতো, কিছু তো করতো ওরা। তো ওরকম কিচ্ছু না, একদম ইনট্যাক্ট যেরকম আমরা রেখেছিলাম ওরকম সাফ সুতরা একদম আছে। তো এবার আমি ভয় পেয়ে গেছি, মানে আমি মনে দেখি তো মানে খাবারটা আছে কিনা। এবার আমি না পা দিয়ে মানে অ্যাকচুয়ালি ওটা পা মানে খাওয়ার থালাতে ওরম ভাবে পা দেওয়াটা উচিত হয়নি, বাট আমি এত ভয়ে ভীত সন্ত্রস্ত হয়েছিলাম যে হাত দিয়ে দেখার আমার মনে রকম মানে ইয়ে ছিল না, সাহস ছিল না। আমি পা দিয়ে জাস্ট একটু ঠেলেছি, ওই প্লাস্টিকের কন্টেনার যে দুটো ছিল বড় বড়, ঠেলে দেখছি কি একদম খালি, কিচ্ছু নেই ওতে, জাস্ট খালি। মানে আমার পরিষ্কার মনে আছে, মানে আমাদের প্রচুর অনেকটা ভাত, মানে আমরা দুটো মেয়ে আর কত আর খাবো, আর দুটো আলাদা আলাদা থালি অর্ডার করেছিল, মানে অনেকটা কোয়ান্টিটি দিয়েছিল, যেটা প্লাস অনেকটা ভাত আর বেঁচে গেছিল, তারপর মাংস কাটা এই ওই নিয়ে একটা দুটো কন্টেনারই পুরো ভর্তি ছিল, ভারী পুরো। দেখছি পুরো খালি, মানে জাস্ট খালি এরকম। তারপরে আমি ভেতরে ঢুকি, আমি যেহেতু ওয়ার্ক ফ্রম হোম করছিলাম, আমি কেয়ারটেকারটাকে মেসেজ করি বাইরে থেকেই যে আমাকে ওয়াইফাই এর ডিটেলসটা দাও। ওয়াইফাই এর ডিটেলস দিল তখন, আগে তো নিইনি, বিকজ আমরা ভাবলাম যে একদিন রাত্রিতে থাকবো, আর ওয়াইফাই এর ডিটেলস নেওয়া আমরা ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি। নিয়ে রাখলে ভালো হতো, হয়তো হনুমান চালিশাটা চালাতে পারতাম অ্যাটলিস্ট। তো কাজ ফাজ করছি, তখন বৌদি উঠেছে, তখন ও আমাকে বলে যে আমরা মানে তখন আমরা ডিসকাস করি যে এখানে তো কিছু একটা গন্ডগোল শিওর আছে, কেন কি ও আগেও এরকম একটা কিছু ফেস করেছে, আমি কোনোদিনও ফেস করিনি এরকম। ও আগে এরকম কি একটা মানে এরকম একটা ব্যাপার হয়েছিল ওর সাথে, ঠিক আছে, যেখানে এরকম গন্ধও পেয়েছিল আগে, সেম টাইপ অফ, ঠিক আছে। তো ও বলছিল, আমি ঢুকেই বুঝে গেছি যে এখানে ইয়ে আছে। আর আমি মনে মনে গুরুজিকে মানে প্রথম থেকে যখন থেকে ঢুকেছি এই ঘরটায় তখন থেকে আমি স্মরণ করছিলাম। আর মানে আমাদের মনে এটাই ছিল যে আমরা তো কোনো ক্ষতি করিনি, তার মানে যেই আছে না কেন এখানে সে হয়তো কোনো ক্ষতি করবে না আমাদের, এরকম আমাদের একটা দুজনেরই মনে মনে চলছিল। আর ও বলছে যে আমি ভয় পাচ্ছিলাম তুই চুল ফুল ফুলে শুচ্ছিস, তোর ওপর যদি কেউ পজিশন এরা কিছু হয়ে যায় তখন আমি কি করবো। আর আমারও এক্স্যাক্টলি মনে ওটাই চলছিল যে ওর ভেতরে ওর ওপর যদি ভূত টুত ভর করে তখন আমি কি করবো, আমি তো পুরো একা হয়ে যাবো। তো এরকম একটা ব্যাপার আমরা ডিসকাস করলাম। তারপরে আমি অনেক ফটোজ ভিডিও এইসবও তুলেছিলাম, ঘরের ভেতরের বাইরের, ঠিক আছে, আর বন্ধুদের পাঠিয়েছিলাম যে দেখ এইসব হয়েছে আমাদের সাথে এরকম। তো আমার বৌদি বললো যে এইসব ফটো আমরা ফোনে এরকম রাখাটা উচিত নয়, কি না কি আবার হয়ে যাবে, তার থেকে তুই সব ডিলিট কর। তো আমি তখনই সবকিছু ডিলিট করি। তারপর আমরা বেশি তো লাগেজ নিয়ে যাইনি, আমরা বলি যে আর এখানে থাকাই যাবে না, যে আমার অ্যাকচুয়ালি একটা কল ছিল, ওই জন্য আমরা কিছুক্ষণ আমরা আমি কলটা নিচ্ছিলাম অফিসের। আর ও তখন ওয়াশরুমও গেছিল আমার বৌদি, ঠিক আছে। আমার বৌদিও বেরিয়ে কিন্তু আমাকে বলেছে তুই টোকা মারছিলি এরকম। এবার আমি জানি না, এবার ওর হয়তো মানে কান বাজছিল, এসব শুনে টুনে ভয় পেয়ে হয়তো হতে পারে, বাট আমি কিন্তু ওখানেই বসেছিলাম, আমি টোকা মারিনি, কিছুই করিনি, আমি টি টেবিলটাতে বসেছিলাম। ও বলছে যে 3-4 বার টোকা মারা হয়েছে, ও ওয়াশরুমে গেছিল, ঠিক আছে। আমি বলছি না কেউ টোকা মারেনি, তুই তাড়াতাড়ি চল এখান থেকে, আমার নেক্সট ডেস্টিনেশনে যাই।
তো এইটাই ঘটনা ছিল অ্যাকচুয়ালি। সেরকম কিছু আমাদের সাথে হয়নি বা আমরা সেরকম মানে কিছু দেখিনি, বাট পুরোপুরি ফিল করেছি, পুরোপুরি ব্যাপারটা ফিল করেছি যে সেখানে মানে কিছু তো ছিলই। মানে বুঝতেই পারছো 150-200 বছরের পুরোনো একটা বাড়ি, মানে ওখানে কি কি হয়েছে আমরা তো জানিও না। তো হয়তো কিছু হয়েছিল, ঘটেছিল, সেটা থেকেই আছে ওখানে। আমাদের এরকমই ফিলিং হয়েছে আর কি। আচ্ছা, জানতে পারো ছিল মোটামুটি, না জানতে পারিনি, বাট আমি কেয়ারটেকারটাকে জিজ্ঞেস করেছিলাম, ঠিক আছে। আমি যখন মানে আমরা অ্যাকচুয়ালি তাড়াহুড়োয় বেরিয়ে গেছি, বিকজ আমার আরো একটা কল ছিল যেটা আমাদের ওই নেক্সট ডেস্টিনেশনটায় পৌঁছে আমি নেবো, এরকম ব্যাপার ছিল। তো তখন আমরা জাস্ট বেরিয়ে গেছি। আর তারপরে বিএনবি থেকে আমার কাছে মেসেজ আসে যে ফিডব্যাকের জন্য, যে ওখানে থাকা হয়েছে। তো ওখানে দুটো ফিডব্যাক হয়, একটা হলো তোমার পাবলিকলি যেটা পাবলিশ হয় সেটা, আর একটা হলো পার্সোনালি তুমি কিছু লিখতে পারো, যে তোমার মালিক ওখানকার যে পোস্ট করেছে আর কি ওটা, সেটা তাকে। তো আমি পার্সোনালটা, পাবলিকটায় আমি কিছু লিখিনি, আমি পার্সোনালটাতে লিখেছিলাম যে আমরা ঘোষলি অ্যাক্টিভিটি পুরোপুরি ফিল করেছি, ওখানে কি কোনো ব্যাপার আছে, স্টোরি আছে তো আমাদেরকে জানাও। বাট আমি ওটা থেকে কোনো রকম রিপ্লাই পাইনি আজ পর্যন্ত, ঠিক আছে। আমি ওনাকে কল করেছিলাম, আমি কল করে জিজ্ঞেস করেছি যে বলো এখানে কি কিছু হয়েছে, মানে আমরা কিন্তু খুব ভয় পেয়েছিলাম রাত্রিবেলায়। বলছে যে না এরকম তো কিছু আমি জানি না, মানে একটু অ্যাভয়েড করারই চেষ্টা করেছে, এটা পুরোপুরি বোঝা গেছে, মানে বলতে চাইনি আর কি, ঠিক আছে। তা আমরাও তখন ঘুরতে এসেছি, তখন আর এসব নিয়ে আর কি আর মাথা খারাপ করবো, তো ভেবে আমরা জাস্ট ইয়ে করে দিয়েছি। মানে আমরা 2-3 দিন আবার ওইটা নিয়ে ডিসকাস করেছিলাম, বাট জানতে পারিনি আমরা কিছু, যে ওখানে কি ছিল বা কিছু আদৌ আছে কিনা, বা কেয়ারটেকারটাও আদৌ জানে কিনা কোনো ঠিক নেই সেটার। আচ্ছা, ঠিক আছে। তো এই ছিল আমার একটা কোশ্চেন আমার আছে। তুমি ঘটনাটা বলতে বলতে মাঝখানে বললে তোমার দিদির একটা গুরুদেব টাইপ কিছু বলতে গিয়ে তুমি আটকে গেলে, সেটা কি ছিল? হ্যাঁ, দিদির গুরুদেব একজন আছেন, ওনাকে ও অ্যাকচুয়ালি আমার দিদি খুব মানে, বৌদি আর কি। তো উনি আর কি মানে জীবিত নেই, বাট ওনাকে আর কি মানে সবকিছুতেই ওনাকে স্মরণ করে। আমাদের যেমন হয় না যে ধরো বজরংবলী কেউ কেউ ভক্ত হয়, মানে যাই কোনো প্রবলেম হোক না কেন বজরংবলীর নাম নেয়। তো উনি আমার দিদি সেরকম, ওনার গুরুদেব আছেন একজন, ওনার নাম নেয়, জয় গুরু বলে, মানে সবসময় বলে ও এই কথাটা। তো ওই গুরুদেবের নাম নেয়। তো আমার যেটা মনে হয় যে অ্যাকচুয়ালি ও প্রথম থেকেই ওই গুরুদেবের স্মরণ করছিল বলে হয়তো ও বেশি এফেক্টেড হয়নি, আমি একটু বেশি এফেক্টেড হয়েছি। কেন আমি আমারই চুল ধরে টানা হয়েছে, আমি ওই টোকা মারার আওয়াজ শুনেছি, সবকিছু আমি এক্সপিরিয়েন্স করেছি মোটামুটি বলতে পারো। ও গন্ধ পেয়েছে, আর মোটামুটি কিছু গন্ডগোল আছে সেটা তো ও বুঝতে পেরেছে। বাট হ্যাঁ মানে ও মানে কিছু, আর আমরা কিছু দেখিও নি, বিকজ আমাদের দুজনেরই খুব ভারী রাশি, ঠিক আছে, মানে আমার দুজনেরই সিংহ রাশি। তো মানে আমার এটা মনে হয় যে যাদের একটু মানে হালকা রাশি তারা বেশি এগুলো মানে দেখতে পায় নিজের চোখে, ওই জন্য হয়তো মানে আমরা দেখতে পাইনি বা কিছু, বাট ফিল করেছি পুরোপুরি, এরকম ব্যাপার। আচ্ছা, মানে তোমরা কিছুই দেখোনি, যা ইয়ে করেছো সব ফিলই করেছো? হ্যাঁ পুরোই ফিল করেছি, আওয়াজ পেয়েছি। তারপরে ওটা তো মানে খুবই অদ্ভুত ছিল, যেটা খাওয়ারটা যেটা গায়েব হয়ে গেল, এটা তো পসিবলই না, মানে এটা তো কোনোভাবে পসিবলই হয় না। হ্যাঁ, এগুলো ঘটনার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এসবই শোনা যায়, যে খাওয়ার রাখলে হয়তো তুমি মাংস এনে মাংসটা নষ্ট হয়ে গেল, কিংবা মাংসটা গায়েব হয়ে গেল, পুরো মানে হাড়গোড় পড়ে আছে, গায়েব ছিল, এরকম ব্যাপার ছিল। ওকে, এই ছিল আমার ঘটনা। তো মানে ওটাই আর কি আমি বলতে চাই সবাইকে, যে মানে এখন এয়ারবিএনবি বা অন্যান্য অনেক অ্যাপ্লিকেশন আছে যেখান থেকে মানে যেখানে অ্যাকচুয়ালি পার্সোনাল বাড়ি বাংলো এগুলো আর কি দিয়ে দেওয়া হচ্ছে থাকার জন্য আর কি। তো একটু মানে কনসিয়াসলি লোকজনের ডিসাইড করা উচিত, বিকজ আমরা হয়তো মানে আমাদের সাথে ক্ষতি কিছু হয়ে যায়নি, বাট হতেই পারতো, ঠিক আছে। তো এরকম একটা এক্সপিরিয়েন্স ছিল আমার। আই হোপ সবার ভালো লাগে এটাই। মানে তুমি যে ঘটনাটা বললে এটা কোনো হোটেল টোটেলের না, কোনো একটা বাড়ি, তাই তো? হ্যাঁ, এটা পুরো নিজস্ব বাড়ি, মানে আমার পুরোনো দিনের ওই চার্চ যে জায়গাটাতে আছে না, পাঞ্জিম তো অনেক দূরে, মাঠগাঁওয়ের কাছাকাছি অনেক চার্চ এরিয়া আছে যেখানে প্রচুর চার্চ বাগেরা আছে। ওইখানে মানে যারা নেটিভ না গোয়ার, তাদের প্রচুর বাড়ি ফাড়ি আছে, বাংলো বাড়ি স্পেশালি সবকটাই, ঠিক আছে।
তো ওরকম মানে দেখতে তো খুবই সুন্দর, আমি তোমার ছবিও পাঠিয়ে দিই। বাংলোটা দেখে তো বেশ ভালো, বাট ক্রিপিও, একটু ক্রিপি দেখতে। বাট ওই মুভিটা আছে না দৃশ্যম, অজয় দেবগানের, আমরা তো মানে ঢোকার টাইমে ওটাই আমার মনে হয়েছিল যে ওয়াও এত সুন্দর একটা বাংলো, বেশ ভালো একটা ফিলিং আসবে আজকে, এরকম আমি ভেবেই আমরা ঢুকেছিলাম। বাট ঢোকার পরে যে এক্সপিরিয়েন্স গুলো হয় সেগুলো মানে বেশ ভয়ের ছিল। মানে আমি হয়তো বলে অতটা বোঝাতে পারলাম না, যে ফিল করেছে সে ভালো বুঝতে পারবে। অবশ্যই আমাদের সাথে যা কিছু ঘটতে পারতো, মানে সত্যি বলতে আমার তো মনেই হচ্ছে যে আমি কিছু তো দেখবো এবার উল্টো পাল্টা। মানে থ্যাংক গড, মানে ভগবান ছিল সাথে, না হয় আমি দেখিনি বা দেখতে পাইনি। বাট শিওর শট মানে ওখানে কিছু গন্ডগোল ছিল ওই রুমটাতে। কিছু তো একটা ব্যাপার আছেই, না হলে এরকম কেন হবে? এবং এত বাজে গন্ধ একটা, তার সাথে বিভিন্ন ধরনের আওয়াজ শুনতে পাচ্ছ। ইন্টেন্সিটি বাড়ছে কমছে এরকমও হচ্ছে। মানে সকালে অতটা ছিল না, আবার আমরা যখন ঢুকেছিলাম তখন প্রচুর ছিল, আমরা যখন বেরোই তখন কম ছিল, আমরা আবার যখন ঢুকি তখন সাংঘাতিক গন্ধ। মানে এটাও তো খুব অ্যাবনর্মাল। আর আমি যে চুলের মুঠি ধরে যে টানাটা, ওটা তো ভীষণই ভয়ের ছিল, বিকজ ওটা আমি শিওর কেউ টেনেছে, কেন কি আমার পুরো স্কাল্পে ব্যথা হয়ে গেছিল। ঠিক আছে, অফকোর্স কেউ চুলের মুঠি ধরে জোরে জোরে যে ঝাঁকায়, তাহলে আমার ব্যথা তো হবেই একটা। তো ব্যথাটা তো পুরোপুরি ফিল করেছি আমি। তো ওটা তো মানে আর এরকম না যে মানে ঘুমের ঘোরে স্বপ্ন দেখেছি বা মানে ভুলবশত ভেবেছি। আর যে ওই বৌদির গলা করে টোকা মারা দরজায়, ওইটাও খুব অবিশ্বাস্য ছিল, বিকজ আমার বৌদি মিথ্যে কথা বলবেই বা কেন। আর পরেও আমাকে বলেছে যে না আমি এরকম তোকে ডাকিও নি, তোকে টোকাও মারিনি। আমি ফোনে কথা বলছিলাম কন্টিনিউয়াসলি 1 ঘন্টা, প্রায় আধ ঘন্টা এরকম। তো ওইটাও মানে অনেক কিছুই এরকম অ্যাবনর্মাল ঘটেছে। তোমরা ওখানে গিয়েছিলে যখন, তখন মানে তখন কখন বললে জানো? সন্ধ্যেবেলা ছিল নাকি যখন? মানে আমরা পৌঁছেছি 6টা 6:15 নাগাদ, ওখানে ঢুকেছি রুমটাতে, মানে বাংলোটাতে। ওকে ওকে, তাহলে এইটুকুই হয়েছিল। হ্যাঁ বলো। ঘুরে, হ্যাঁ সরি, তারপর আমরা বিচটিতে ঘুরে আবার ফেরত যাই ওই 9টা 9:30 নাগাদ। তারপর থেকেই মানে ঘটনাগুলো ঘটতে থাকে। আর ইভেন একটা জিনিস আমি মিস করেছিলাম, আমরা যখন ঘুমোতে যাই, খাবার গুলো বাইরে রেখে যখন ঘুমোতে যাই, মানে তখন ওই ডিভানটার উপরে যে লাইটটা ছিল না, ওইটা দপ 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 করে বন্ধ হয়ে গেছিল একদম। ঠিক আছে, আর আমি তখন উঠে দেখছি যে সুইচটা জ্বলছে কিনা। আমাদের বেডের লাইটটা জ্বলছিল, সুইচটা জ্বলছিল কিন্তু লাইটটা বন্ধ ছিল। তারপর সুইচটা আমি জাস্ট বন্ধ করলাম, তারপর আবার জ্বালালাম, লাইটটা সঙ্গে সঙ্গে জ্বলে গেল। এরকম একটা ঘটনা ঘটেছে, যেটাতেও আমরা ভয় পেয়েছিলাম যখন আমরা জাস্ট দরজা লাগিয়ে ঘুমোতে যাচ্ছি ওই টাইমটা এটা হয়েছিল। ওকে, মানে সব মিলিয়ে একটা ভীষণ ক্রিপি একটা বিষয়, ভীষণ ক্রিপি, প্রচন্ড ক্রিপি। আরে ওই বাড়িটায় কেউ ঢুকলেই মানে বুঝতে পারবে। মানে আমার কোনোদিনও এরকম এক্সপিরিয়েন্সই হয়নি। মানে আমি একা অনেক জায়গায় থেকেছি, ভয় তো পেয়েছি, অফকোর্স এত ভূতের গল্প শুনি, ভয় পেয়েছি। বাট ওখানে যে একটা ক্রিপি ব্যাপার ছিল না, যে গা ভার লাগছে, একটা মনে হচ্ছে চারিদিকে কিছু একটা হচ্ছে, আছে শিওর, এরম একটা পুরো শিওর কিছু আছে, এরম একটা ফিলিং, যেটা আমার প্রথমবার হয়েছে লাইফে। তুমি একবার এক্সপেরিয়েন্স করে দেখতে পারো। না কোনো দরকার নেই মা, আমার কোনো দরকার নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। সবার ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। একদম ভালো লাগবে আই গেস। আর তোমার আরো স্টোরি আমরা শুনবো কিন্তু অবশ্যই। হ্যাঁ, আমার আপাতত তো আমার নিজের কোনো স্টোরি নেই, আর আমার বৌদির সাথে আমি তোমায় যেটা বললাম গল্পের মধ্যে যে একটা ঘটনা ঘটেছিল, তো সেটা যদি লোকে শুনতে চায় আমি আমার বৌদিকে দিয়ে ওই ঘটনাটা বলাবো। একদম একদম। থ্যাংক ইউ পূজা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো। গুড নাইট। গুড নাইট। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। এখনও যারা ভাবছো যে ভৌতিক কথা পডকাস্টে ঘটনা শেয়ার করব কি না, তাদেরকে বলবো নির্দ্বিধায় আমার সাথে কন্ট্যাক্ট করো। যারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করেছে তারা জানে যে মানে কতটা ইজি একটা বিষয় হয়ে যায়। আমি সবসময় চেষ্টা করি সবাইকে খুব তাড়াতাড়ি রেসপন্স করার। তো আমি সেই ক্ষেত্রেই বলছি তোমরা আর দেরি করো না, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। আমরা খুব শীঘ্রই একটা সুন্দর আলোচনার মাধ্যমে বসে এরকম একটা পডকাস্ট রেকর্ড করব। তো আমি কিন্তু অপেক্ষা করছি, অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। চলো আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।